প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন স্থিতিশীলতার পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে তিনি তারেক রহমানের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিনিয়োগের জন্য আগামী সপ্তাহের শেষেই মার্কিন 25টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন বলেও আশ্বস্ত করেন ট্রাম্পের বিশেষ দূত। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। 3 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘন্টা ধরে চলে বৈঠক। সার্জিও গরের এই সফরকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বৈঠক শেষে সার্জিও গর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব সুন্দর ফলপ্রসূ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যাশা করি সামনের দিনে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। খুব শীঘ্রই মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান গর। সেই সফরে বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করবেন সেটির সম্ভাব্যতা যাচাই করবেন তারা। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শীঘ্রই বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সেখানে কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন ব্যবসায়ীরা। And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that. সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র মাহাদি আমিন বলেন, সামনের দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়, সেখানে কিন্তু লেভেল 3 থেকে লেভেল 2-তে উন্নীত করা হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার পর এটি সার্জিও গরের প্রথম ঢাকা সফর। শফিকুল হক, 71, ঢাকা। আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ীদের পরামর্শে দেশের সকল বন্দর এবং এয়ারপোর্ট 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারদের একাংশের সাথে দীর্ঘ বৈঠক শেষে প্রধানমন্ত্রী এই নির্দেশনার কথা জানিয়েছেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান তিনি। এদিকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। শফিকুল হকের আরেকটি প্রতিবেদন। দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় বৈঠক, চলে 3.5 ঘন্টারও বেশি। কিভাবে বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এ নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ ও হয়রানি মুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরাও। আলাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা গত মিটিংয়ে যা বলছি এটার ফলো আপ হিসেবে 8টা-9টা, গতবারে বোধহয় 20টা আইটেম ছিল, এর মধ্যে থেকে 8 থেকে 9টা আইটেম ইতিমধ্যে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে আর বাকিগুলোর সম্বন্ধে কাজ করছে। বৈঠক শেষে এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আন্তরিকতার সঙ্গে ব্যবসায়ীদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী। বেসরকারি খাত এগিয়ে নিতে সরকারের নীতির প্রশংসাও করেছেন তিনি। সরকারের এখন খুব তড়িৎ কাজ করতে হবে, বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, তারপরে আছে আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। বর্তমান এই দেশের মিডল ইস্টের এই যে প্রাইস হাইকের পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেগুলো ব্যবসায়ীদের সাথে, এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে। $100 বিলিয়ন, এখন 54 to 101 ট্রিলিয়ন ডলার, এটা নিয়েও ধাপে ধাপে কি করতে হবে, সমস্ত ইকোনমিক জোনগুলো সহ বিভিন্ন নানা সবগুলো নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে নেক্সটটা আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর।
পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, দীর্ঘ ফ্যাসিবাদের কারণে এখন রাষ্ট্র ব্যবস্থার অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসনে বিশদ আলোচনা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো থাকে, যেমন বেশ কিছু ইকোনমিক জোন রয়েছে, বেজা রয়েছে, বেবজা রয়েছে, সেগুলোতে কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়, যেখানে জটিলতা রয়েছে সেটাকে আরও সহজতর কিভাবে করানো হয়, এগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা করেছেন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান এই উপদেষ্টা। ব্যবসায়ীদের চাওয়ার প্রেক্ষিতে বন্দর নিয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তের কথাও জানান মাহাদি আমিন। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়। শফিকুল হক, ৭১, ঢাকা। এদিকে বাংলাদেশে এসে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটের দৈনিক জালালাবাদের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা দেশের সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত, অন্য কোনো দেশের সাথে কাম্য নয়। নির্বাচন কমিশনে সরকার দলীয় লোক বসানো হয়েছে বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চলমান বিচারের অংশ হিসেবে র্যাবের গোপন বন্দিশালা বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতিরা। প্রসিকিউশন বলছে, বিচারকে আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতেই এই পরিদর্শন। এ সময় চিফ প্রসিকিউটর জানান যে 250 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ। তবে আসামি পক্ষের আইনজীবীরা আয়নাঘরের অস্তিত্ব ও বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ছোট ছোট অন্ধকার কুঠুরি, সব মিলে হয়তো 2.5 হাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ভারী নীরবতা। অভিযোগ আছে এখানেই বছরের পর বছর বন্দী ছিলেন কেউ। হয়তো এই সংকীর্ণ কক্ষ থেকেই আর কখনো ফিরে যেতে পারেননি কোনো মানুষ। সময় যেন থমকে আছে এই দেয়ালের ভেতর। এটি রাজধানীর উত্তরায় র্যাব 1-এর টিএফআই সেল, বহুল আলোচিত আয়নাঘর। অভিযোগ আছে 2তলা ভবনের এই গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। প্রসিকিউশনের দাবি, গুমের শিকার অন্তত 2.5 শতাধিক মানুষের খোঁজ এখনো মেলেনি। যে জায়গাটুকু দেখছেন, আমার যদি হাত দিয়েও মাপি, সর্বোচ্চ 2 থেকে 2.5 হাত জায়গা, এর মধ্যেই কোনো মানুষ কাটিয়ে দিয়েছেন যুগেরও বেশি সময়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এই গোপন বন্দিশালায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকেও আটকে রাখা হয়েছিল। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
পরে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতেই এই উদ্যোগ। এই আয়নাগরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক গুম যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তিনি আরও বলেন, গোপন বন্দিশালার মাধ্যমে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা। এর সাথে জড়িত সবাইকেই আইনের আওতায় আনার কথা জানান আমিনুল ইসলাম। এই মানবতা বিরোধী অপরাধের বিচার ইতিমধ্যে চলছে, অনেকগুলো ঘটনার ইনভেস্টিগেশন চলছে। এরকম একটি আয়নাগরের মধ্য দিয়ে যেমন একটি রাষ্ট্র ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল, যে সরকার এই রাষ্ট্রটাকে পরিচালনা করেছিলেন, যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়। তবে পরিদর্শন শেষে ভিন্ন অবস্থান নেয় আসামিপক্ষ। তাদের দাবি, আয়নাগর নিয়ে যে বর্ণনা দেওয়া হচ্ছে বাস্তবতার সঙ্গে তার মিল নেই। এটা আয়নাগর না, সেখানে আমি ছোট্ট একটা আপত্তি আপনাদেরকে জানালাম এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি না। আমাদের এই 10 জনের বিরুদ্ধে এখানে রাখার কোনো সুস্পষ্ট অভিযোগ ওনারা দিতেই পারেন না। অ্যাবসলিউটলি ওনারা যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি একটা মিল নেই। বিচার কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে আগামী শনিবার ঢাকা সেনানিবাসের ডিজিএফআই কার্যালয়ের ভেতরে থাকা জেআইসি সেল পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। বিএনপি দেশে গণতন্ত্রের চর্চা করলেও বিরোধীরা সংসদের পরিবর্তে রাজপথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তবে দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলে সতর্ক করেছেন তিনি। এবং আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী। এতে অংশ নেন সাংবাদিক, তথ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, তথাকথিত জুলাই যোদ্ধা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে। এভাবে চললে দেশের মানুষই তাদের প্রত্যাখ্যান করবে বলেও জানান বক্তারা। এই যে জুলাই যোদ্ধা দাবিদার, তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু ঠিক না, এটা করা উচিত না। আপনারা কিন্তু একদিন এই দেশের মানুষের দ্বারাই প্রত্যাখ্যিত হবেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষতবিক্ষত দেশকে পুনর্নির্মাণের চেষ্টা করছে বিএনপি সরকার। আমরা সকলে নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্য, আর সেই পুনর্নির্মাণ করবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথ বেছে নিয়েছে। পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। জুলাই গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিকভাবে চূড়ান্ত পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সৎ সাহস থাকলে দলটির নেতাদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য বিনষ্ট ও রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টে দেশি বিদেশি অপশক্তি তৎপর রয়েছে। মামুন হোসেনের রিপোর্ট। এই যে আমরা যে হচ্ছে আজকে এখন মুখ খুলে বলতে পারতেছি, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাপের না। জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এবারের ছায়া সংসদ। বিতর্কের বিষয়, জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি। শনিবার এফডিসিতে আয়োজিত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে গণবিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। বাঙালি মানুষ স্পিকার বারবার সামাজিকভাবে পরাজিত করেছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, বয়কট করেছে। মানুষের তৃষ্ণা মেটানোর মতো মানবিক কাজও যখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন জাগে একটি সমাজ কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল। মাননীয় স্পিকার, অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট ও রাষ্ট্রে স্থিতিশীলতা নষ্টে দেশি বিদেশি অপশক্তি তৎপর রয়েছে। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও আজকে যারা জনগণের ভোটে ক্ষমতায়িত হয়েছে, যারা আজকে বিরোধী দলের রয়েছে, যারা আজকে তরুণদের দল নেতৃত্বে রয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের গলায় ফাঁসির দড়ি পড়বে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইরশাক হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ, তাদের ফেরার সুযোগ হারিয়ে ফেলেছে। জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই। পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিফিট এই গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের হয়েছে। তুমুল যুক্তিতর্কের মধ্য দিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। মাইনরিটি কমিউনিটির কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে না গিয়ে সব দলের সঙ্গে সমান সম্পর্ক রাখা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, কোনো একটি দলের উপর নির্ভরশীল হলে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান বিষয়ে বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু থেকেই অসাম্প্রদায়িক ছিল এবং সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছেন। বিগত ১৬ বছরে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার বিচার দাবি করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আগের সরকার ভোটের আগে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরি করে রাজনৈতিক সুবিধা নিত। চট্টগ্রামে ১১টি কারখানা বন্ধ করে দিয়েছে এসালম গ্রুপ। কর্মকর্তারা জানান, অর্থ সংকটে এলসি খুলতে না পারা এবং কাঁচামাল সংকটে তাদের উৎপাদন বন্ধ হয়ে গেছে, যে কারণে বাধ্য হয়েছেন কারখানা বন্ধ করতে। এদিকে সদ্য কর্মহীন শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা বলছেন, ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন। অনেকে জীবিকার প্রয়োজনে পেশা বদলের কথাও ভাবছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চট্টগ্রামের কর্ণফুলীতে এসালম গ্রুপের ১১টি কারখানার মূল ফটক শনিবার থেকে বন্ধ। এর কারণ, বৃহস্পতিবার কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশ্যে দেয়া হয়েছিল ছাঁটাইয়ের নোটিশ। শনিবার থেকে কার্যকর হলো এই নোটিশ। নিরাপত্তা কর্মীরা জানান, নিরাপত্তা কর্মচারী ছাড়া এখন কারখানায় কেউ নেই। নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারাই শুধু এখন বর্তমানে শুধু আমাদের গ্রুপে সিকিউরিটি বিভাগ ছাড়া আর বাকি কেউ নাই। বন্ধ এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনি, ভেজিটেবল অয়েল, স্টিল ও ইস্পাত, পশুখাদ্য, ব্যাগ ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। কর্মহীন শ্রমিকরা জানান, চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন তারা। জীবিকার তাগিদে এরই মধ্যে অনেকে নির্মাণ শ্রমিক এবং মোটর শ্রমিকের কাজ নিয়েছেন। এখন তো মনে করেন সবাই বেকার হয়ে গেছে, ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট। আমাদের চাকরি নিয়ে এখন অর্ডার লিখে হচ্ছে ১২ লিখছে, এখন ১২ও নাই। রাস্তার মধ্যে সব অর্ডার লিখছে, নিয়ে নামছে। অবস্থা খুব খারাপ। আমরা চাই ফ্যাক্টরি চালু হোক। ফ্যাক্টরি চালু হলে মানুষ সবাই ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকবে। সরকার কি করছে না করছে সেটা দেখার বিষয় না, বরং হচ্ছে ফ্যাক্টরি চলে জনগণের লাভ হবে, কোনো ক্ষতি হবে না। এসালম গ্রুপের একজন কর্মকর্তা জানান, এতদিন স্টোরে থাকা কাঁচামাল দিয়ে স্বল্প পরিসরে উৎপাদন অব্যাহত ছিল। এখন পণ্য আনতে এলসি খুলতে না পারার কারণে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শোধ করা হয়েছে প্রতিটি কর্মকর্তা, কর্মচারীর বকেয়া। মিল বন্ধ থাকার কারণে প্রায় বন্ধ অবস্থায় আমাদের বেতন ভাতা চালিয়ে গেছে কোম্পানি। বোনাস বেতন সব কিছু দিছে, এই পর্যন্ত বেতন দিয়ে আসছে। কালকে গত ২৯ তারিখ হঠাৎ করে প্রায় সব ফ্যাক্টরি
ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, তাদের 11টি কারখানা বন্ধ হলেও বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু থাকবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। মধ্যস্বত্বভোগীরা কৃষক থেকে আলু কেনার সময় একবার এবং হিমাগারে রাখার পর বাজারে বিক্রির সময় আরেকবার মুনাফা করে। চক্রটি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়াও কম দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন হিমাগার মালিকরা। প্রতি কেজি আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া 9 টাকা 72 পয়সা দাবি করেছেন তারা। আজ সংবাদ সম্মেলনে এসব জানান বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি। রিপোর্ট জাহেদুল ইসলামের। ভাতের পর এদেশের মানুষের দ্বিতীয় প্রধান খাদ্যশক্তির উৎস আলু। উচ্চ ফলনশীল ও পুষ্টিকর হওয়ায় খাদ্য নিরাপত্তা এটি গুরুত্বপূর্ণ। এবছর দেশে আলু উৎপাদন হয়েছে 1,12,00,000 টন, যা চাহিদার চেয়ে 22 লাখ টন বেশি। বছরের শেষ সময়ে এসে বিক্রি হচ্ছে হিমাগারের আলু। দেশের বিভিন্ন স্থান থেকে আসছে এসব আলু। এটা হলো কোলেস্টেরল আলু, রাজশাহী কৃষকের থেকে পার্টিরা কিনে রাখছে। যারা গৃহস্থ এরা কিছুই পাইব না, যারা রাখুয়া এরা যদি কিছু পাইলে পাইতে পারে, না পাইলে নাই। ওইখানে জায়গায় পার্টি আছে, পাঠিয়ে পাঠায় দেয়, এখানে কমিশনে বেচছি। মৌসুমের শুরুতে হিমাগারে সরকার নির্ধারিত ভাড়া ধরা হয় প্রতি কেজি 6 টাকা 75 পয়সা। কিন্তু হিমাগার মালিকরা বলছেন বিদ্যুৎ বিল ও ব্যাংক ঋণের সুদ মিলিয়ে তাদের খরচ পড়ছে 9 টাকা 62 পয়সা। হিমাগারগুলি সরকার কর্তৃক কেজি প্রতি ভাড়া 6 টাকা 25 টাকার মধ্যে গ্রহণ করার পরেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় যথাযথভাবে ব্যাংক হতে গৃহীত ঋণ পরিশোধ করতে পারছেন না। অযৌক্তিকভাবে কোনো কিছু আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আলু উৎপাদনকারী কৃষকগণ, এই কাজের সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ এবং হিমাগার মালিকগণ ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তিনি অভিযোগ করেন, মধ্যস্বত্বভোগীর চক্রে বর্তমানে কৃষকরা প্রতি কেজি আলুতে অন্তত 60 টাকা মূল্য কম পাচ্ছেন। অন্যদিকে হুমকির মুখে হিমাগার খাত। রংপুরে বা বগুড়ায় যে আলুটা কোল্ড 16 টাকায় বিক্রি হয়, আপনার স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 22 থেকে 23 টাকায়, এবং এইটা যখন ঢাকায় আসে সে 30 থেকে 35 টাকা বিক্রি হয়। মধ্যস্বত্বভোগীদের কোনো লস নাই। তারা আলু কিনতে 10 টাকা কমিশন নেয় প্রতি কেজি, তারা বিক্রি করতে স্থানীয় পর্যায়ে 10 টাকা কেজি নেয়। যখন ঢাকা আসে ক্যারিং কস্ট সেগুলো যোগ করে তারা কমিশন নেওয়ার পর আজকে কারণ বাজারে 30 টাকা আলু বিক্রি হচ্ছে। মালিক ও অংশীজনের মতামত নিয়ে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। করে একটা ফসলের ভারসাম্য। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। মেট্রো রেলের 2 স্টেশনে বোমার মতো বস্তু সন্দেহে আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর দিল পুলিশ। পরীক্ষা নিরীক্ষার পর সেখানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে সিটিটিসি। বিকেলে সংবাদ সম্মেলনে সিটিটিসির কর্মকর্তারা জানান, মিরপুর 10 মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া প্যাকেটগুলোতে পান, সুপারি ও জর্দা পাওয়া গেছে। আর ফার্মগেটে একটি বস্তার ভেতরে ছিল ময়লা আবর্জনা। মহিম মিজানের রিপোর্ট। শনিবার সকালে মেট্রো রেলের মিরপুর 10 ও ফার্মগেট স্টেশনে 2টি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায়। এতে জনমনে তৈরি হয় আতঙ্ক। এ কারণে মেট্রো রেলের 2টি স্টপেজ কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়। বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে মিরপুর স্টেশনে থাকা বস্তায় পান ও জর্দার কৌটা পায় তারা। এবং ফার্মগেটের একটি পিলার পাশে একটি সন্দেহভাজন যে বস্তা, সেটি একেবারে খালি ছিল বলে জানায় তারা। বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার এই জাতীয় তথ্যে আতঙ্কগ্রস্ত না হবার আহ্বান জানান। সিটিটিসি বলছে, মিরপুর এবং ফার্মগেটের ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং এর সঙ্গে কোনো সমন্বিত নাশকতার তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা নজরদারির জোরদার রাখা হয়েছে। মুন্সি শাহাবুদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি নেই, বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় মাঠ পর্যায়ের সতর্ক অবস্থান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখানে আসলে রহস্যের কিছুই নেই। আমরা তো বলেছি যে মতিঝিল 10 মেট্রো রেলে যেটা পাওয়া গেছে সেটা বোমা না, এবং সেখানে ক্ষতিকর কোনো বস্তু নেই। সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে জনগণকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে বিষয়গুলিকে নজরে রাখবেন। যে ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটাও কিন্তু
বোমা সদৃশ প্রথমে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের তো আমরা বলেছি সেটা আসলে একটা আবর্জনার ব্যাগ ছিল এই ধরনের, সেটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আশুলিয়ার ঘটনায় বিস্ফোরকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে উদ্ধার করা একটি প্রেসার কুকারের ভেতরে বোমা ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তিনি আরও জানান, গত 5 আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে পলাতক ব্যক্তিদের একটি তালিকা সিটিটিসির কাছে রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। যারা পালিয়ে গেছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের তো প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আমাদের যে নিজস্ব কাজ প্রক্রিয়া, আমাদের গোয়েন্দা মনিটরিং বা অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো আমরা অব্যাহত আছে এবং তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে। সিটিটিসি কর্মকর্তা গুজবে কান না দিয়ে কোথাও কোনো পরিত্যক্ত বা সন্দেহভাজন বস্তু দেখা গেলে তা স্পর্শ না করে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন। সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা, এদের মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি। মহিম মিজান, ৭১, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক আজ। এ নিয়ে আর বিস্তারিত জানাতে এই মুহূর্তে সহকর্মী মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যাচ্ছি তার কাছে। মোহন, এখন পর্যন্ত বৈঠকের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আরেকটি বিষয় জানতে চাই যে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা কি হবে কিনা সেখানে? এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আসলে বৈঠকটি শুরু হয়েছে এবং যে বৈঠকটির কথা বলেছে স্থায়ী কমিটির বৈঠক, সেটি 7:30টার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা জানি যে বৈঠকটি শুরু হয়নি। কিন্তু এর আগে নওগাঁ জেলা এবং জয়পুরহাট জেলার নেতাকর্মীদের সাথে তিনি একটি বৈঠক করছেন। সেখানে আমরা দেখেছি যে নেতাকর্মীরা অনেকে বেরিয়ে আসছেন। কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে চলমান বিএনপির সাংগঠনিক কার্যক্রম কেমন আছে এবং কোনভাবে সামনে চালানো যায় সেই বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিচ্ছেন। এবং স্থায়ী কমিটির বৈঠকটি আসলে শুরু হলে বলা যাবে এটার প্রধানতম এজেন্ডা কি। কিন্তু আমরা জেনেছি, আপনি যেমনটা জানতে চেয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই বৈঠকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন 24শে জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করেন। তারপরে কিন্তু আলোচনা ছিল যে বিএনপি আসলে কাকে সমর্থন দেয় বা কাকে মনোনয়ন দেয়। সেই জায়গা থেকে যেহেতু এই দলটির আসলে 2/3 আপনার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সংসদে, সেক্ষেত্রে তারা যাকেই মনোনয়ন দিবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তিনি নির্বাচিত হয়ে আসবেন বলে আসলে ধারণা করা হচ্ছে এবং জিনিসটা এরকমই হবে। সেই জায়গা থেকে বিএনপির আজকের এই যে বৈঠক, সেই বৈঠক থেকে নির্ধারিত হতে পারেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন। সেই জায়গায় কয়েকটি আলোচনার নাম রয়েছে, বিশেষ করে বিএনপির যিনি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নাম তো নিঃসন্দেহে আছে এবং পাশাপাশি বিএনপির আরও কিছু সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে মঈন খান রয়েছে, খন্দকার মোশাররফ হোসেন রয়েছেন, তাদের নামও আলোচনায় রয়েছে। আজকের এই বৈঠকে আসলে নির্ধারিত হবে রাষ্ট্রপতি কে হবেন। এর বাইরেও কিন্তু আরও কয়েকটি নাম আমরা পেয়েছি যেগুলো আসলে তথাকথিত রাজনীতির বাইরের মানুষ এবং সেই কে হবেন মূলত সেই বিষয়টি আজকে স্থায়ী কমিটি বৈঠকটি শুরু হলে আমরা তাদের মাধ্যমে জানতে পারবো এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে বিএনপি চেয়ারম্যানের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।